নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকেই কিন্তু একের পর এক ক্যাবিনেট মিটিং করে চলেছেন, একের পর এক বৈঠক করে চলেছেন এবং সেই বৈঠকের আউটকাম হিসেবে কিন্তু পরপর অনেকগুলো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই সুজিত বসুকে ইডি তলব করেছে। সুজিত বসু যিনি বলেছিলেন যে কোনো প্রমাণ থাকলে দেখান, কিভাবে আপনি গ্রেফতার করে নিয়ে যাবেন, সেখানে মুখ কালি করে সুজিত বসুকে গ্রেফতার হয়ে যেতে হচ্ছে। এবং খুব তাড়াতাড়ি যেটা শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা কেলেঙ্কারি করেছেন, যা যা তহবিল তছরূপ করেছেন, সেসবের জন্য তারও জেলযাত্রা অনিবার্য। এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেসব দাবি করেছিলেন যে তিনি কোনো রয়্যালটি ছাড়া অন্য কিছু নেন না, বইয়ের রয়্যালটি ছাড়া তার কোনো আয় নেই, তার আঁকার থেকে তার আয় আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু তিনি বলেছিলেন। কিন্তু তারও জেলের দিকে পা প্রায় তিনি বাড়িয়েই রেখেছেন। তার কারণ যেটা জানা যাচ্ছে, অভয়া মামলার যে কেস ফাইল সেগুলো এবার আস্তে আস্তে খোলা হবে। ইতিমধ্যেই আমরা জানি যে অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথ তিনি কিন্তু পানিহাটির বিধায়িকা এখন, এবং তিনি দাবি করেছেন যে এই বিষয়টা সম্পর্কে এবারে স্টেপ নেওয়া হোক। এবং জানা যাচ্ছে যেটা যে অভয়ার যে ফাইল, সেই সব ফাইল এবার আস্তে আস্তে সমস্তই খোলা হবে এবং সেই ফাইল খোলা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কপালে শনি নাচছে সে কথা বলার অপেক্ষা রাখে না। কারণ তিনিই তো বলেছিলেন অভয়া যে রাত্রে মারা গেছে সে রাত্রে তিনি ক্রমাগত ফোনে ছিলেন, ক্রমাগত তিনি ঝাড়গ্রাম থেকে তিনি ফোনে কথা বলে গেছেন, তিনি এখানকার খোঁজ খবর নিয়েছেন। তো এখানে যখন এইরকম ভাবে সবকিছুকে তছনছ করে দেওয়া হচ্ছে, সমস্ত এভিডেন্স নষ্ট করে দেওয়া হচ্ছে, সেই সময় তিনি ফোনে কি এমন নির্দেশিকা দিয়েছিলেন সেই কলগুলোর কথাও তো এবার আসবে সামনে। কারণ মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি তার ক্ষমতার যেভাবে অপব্যবহার করেছেন, সেই অপব্যবহারের ফল হিসেবে একটা তাজা তরুণ প্রাণ চলে গেল অকালে। সেই জন্য গোটা কলকাতা, গোটা বাংলা, এমনকি গোটা বিশ্ব বলা চলে ফুঁসে উঠেছিল। সেইখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর পদ চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডগুলো করেছিলেন 15 বছরে, সেই 15 বছরের হিসাব কি আর হবে না? অবশ্যই হবে। অভয়া সংক্রান্ত কেস ফাইল খুললো বলে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কতদিন আর পিঠ বাঁচিয়ে থাকা সম্ভব হবে সেটা কিন্তু খুব প্রশ্নের মুখে পড়ছে। তবে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু দূরে সরিয়ে রেখে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গল্পটা বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো একাধিক কোম্পানি ছিল, লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে এই কালীঘাটের মোড়ে যে অভিষেকের মানে যে রঙের দোকান, বিশাল বড় হার্ডওয়্যারের দোকান, সেটাই প্রথম দোকান ছিল। সেখান থেকে পরে লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে কি না হয়েছে। অভিষেকের বাড়ির ভেতর দিকে সে কোনো 5 স্টার হোটেলকে হার মানায়, প্রায় 7 স্টার হোটেলের মতো সেখানকার ব্যবস্থা, এসকালেটার থেকে শুরু করে লিফট থেকে শুরু করে কি আছে কি নেই ওই জায়গায় তো আমরা কখনো যাইনি, আমরা বলতেও পারবো না। তবে তার সামনে, বাড়ির সামনেটা যে এখন একেবারে চিড়িয়াখানা হয়ে গেছে, মানুষ জন্তু দেখার নাম করে জন্তু দেখার মতো একটা মজা নিতে যে এই বাড়ির সামনে আসছে, গিয়ে ছবি তুলছে, সে ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেওছে যে আমার বাড়ির সামনে কি ঘটনা হচ্ছে সেটা দেখুন এবং সেই বিষয়ে স্টেপ নিন। কিন্তু কে স্টেপ নেবে? এতদিন পর্যন্ত মানুষ, সাধারণ মানুষ যে তিতিবিরক্ত হয়েছিল, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ এমপি। তিনি এমন কোনো হোমরা চোমরা নন, একজন এমপি। এবং কিভাবে এমপি সেসবের প্রশ্নে পরে আসছি। কিভাবে যে ডায়মন্ড হারবারে এতকাল ভোট হয়ে এসছে সে তো জানতে কারোর বাকি নেই। অভিষেকের অতি পেয়ারের জাহাঙ্গীর তিনি এখন ডায়মন্ড হারবার ছেড়ে ভাগলবা হতে যাচ্ছিলেন, কিন্তু তাকে খপ করে পুলিশ ধরে ফেলেছে। কিন্তু ডায়মন্ড হারবারে এত বছর কিভাবে ভোট হয়েছে এবং কোন কোন মন্ত্র বলে, কোন জাদু বলে তিনি এমপি হয়েছেন সেটা বুঝতে কারোর বাকি নেই। কিন্তু সে যাই হোক, তবুও এমপি তো বটেই। কিন্তু কোন এমপির সামনে পেছনে 33টা গাড়ি থাকে, একটা কনভয় যায় এইরকম ভাবে 33টা গাড়ি নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় 33টা গাড়ি সমেত, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে 1 মিনিট কেউ দাঁড়াতে পারতো না। কেউ একবার চোখ তুলে তাকালেই হয়ে গেল তার সঙ্গে পুলিশি নির্যাতন থেকে, তার মোবাইল কেড়ে নেওয়া থেকে, এমনকি পারলে তাকে হাজতবাস করিয়ে দেয়। এবার যখন ধীরে ধীরে সরকার বদলালো, মানে চিরদিন কাহারও সমান নাহি যায়, এই যখন সমান গেল না, অভিষেকের যখন সময় ঘুরলো, অভিষেকের যখন বিপদের দিন এলো, তখন সাধারণ মানুষ সেই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি তুলছে, রীতিমতো পথনাটক করছে।
যে একজনকে অভিষেকের মতো মুখোশ পরিয়ে তাকে অন্যের পা ধরানো, সেখানে দাঁড়িয়ে তাকে দিয়ে ক্ষমা চাওয়ানো, ইত্যাদি ইত্যাদি নানা কাণ্ড চলছে। এবং সেখানে যে কজন পুলিশ এখন মোতায়েন রয়েছে তারাও ভয়ের চোটে কিছু বলতে পারছে না, কারণ তারা যদি পাবলিকের সঙ্গে কথা বলতে যায় বা এখান থেকে তাদেরকে সরাতে যায়, তারাই না পাবলিকের হাতে মার খেয়ে যায়। সুতরাং তারা শুধু নীরব দর্শক হয়ে ওই দেখার কাজটুকুই করে চলেছে। যে পুলিশ এতদিন পর্যন্ত বাঘ হয়ে অভিষেকের গুহা রক্ষা করতো, আজকে তারা ইঁদুর হয়ে সামনে বসে শুধু মজা দেখছে। এবং পাবলিক এসে কি করছে, তার বাড়ির সামনে সেলফি তুলছে, যাচ্ছে তাই করে দুটো দশটা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছে। মানুষের রিয়াকশন তো দেখার মতো। তো যা হোক, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এই বিরাট মহলা বাড়ি তৈরির পেছনে যে কোন টাকা আছে, কিসের টাকা আছে, তা জানতে তো কারোর বাকি নেই। গরু, বালি, কয়লা, চাল, যে যে জায়গায়, মানে এমন কোনো সেক্টর নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চুরিচামারি হয়। এবং প্রত্যেকটা সেক্টর থেকেই যে কাটমানি তোলাবাজি যা হতো, সেটা ওই 25-75-এর ভাগে চলে আসতো অভিষেকের কাছে, চলে আসতো ক্যামাক স্ট্রিটে। এবং সেইখান থেকেই কিন্তু এমন সাতমহলা বাড়ি, এমন রাজকীয় হালে থাকা, এই সব কিছুর শুরু। তো এই সব কিছু, সমস্ত স্ক্যান্ডালের মধ্যে, সমস্ত স্ক্যামের মধ্যে সবচেয়ে বড় মারাত্মক যেটা হয়েছিল সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতি। এবং এই শিক্ষা দুর্নীতিতে যেভাবে টাকা নিয়ে টাকার বদলে চাকরি দেওয়ার মতো ধান্দাবাজি শুরু করেছিল এই অভিষেক অ্যান্ড কোম্পানি, সেগুলো এবার আস্তে আস্তে সমস্ত সামনে আসবে। কারণ এতদিন পর্যন্ত সরকারে ছিলেন পিসিমা, তাই এতদিন পর্যন্ত এই সব কিছু তো ধামাচাপা দেওয়া ছিল। কিন্তু এবার তো পিসিমাকে সরতেই হবে। এবং পিসিমা সরবার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি অফিসে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছিল। কেন না, যাতে কোনো রকম ফাইল ওখান থেকে চুরি করে নিয়ে বেরোনো না যায়। তাও যদিও অনেক জায়গা থেকেই খবর আসছে যে বিভিন্ন ফাইল নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে বা সেগুলোকে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও অত সহজ হবে না। এবং এবার একে একে সমস্ত স্ক্যামের ওপর থেকে পর্দা ফাঁস হচ্ছে। এবং এই যে শিক্ষা দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, যাতে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছিল, এতগুলো শিক্ষক তারা দিনের পর দিন, বছরের পর বছর রাস্তায় পড়েছিল, চোখের জল ফেলেছিল, আজকে তাদের ন্যায় বিচার পাওয়ার সময় এসেছে। এবার এই যে শিক্ষক দুর্নীতির সময় এসএসসি পক্ষ থেকে বলা হয়েছিল যে ওএমআর শিটগুলো নাকি সব নষ্ট করে দেওয়া হয়েছে, সেগুলো আর নেই। সুতরাং আর সেক্ষেত্রে যোগ্য আর অযোগ্যের বাছাইটা করা সম্ভব হয়নি, এবং সেজন্য সকলকেই একেবারে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সিবিআই তো এত সহজে ছাড়ার পাত্র নয়। সিবিআই এসএসসির দফতরে গিয়ে সেখান থেকে প্রচুর হার্ড ডিস্ক, প্রচুর কম্পিউটার মানে পুরো মেশিন সিস্টেম, সব কিছু বাজেয়াপ্ত করে তুলে নিয়ে এসেছিল নিজেদের দফতরে। এবং নিজেদের দফতরে আনার পর এই সব কিছু নিয়ে তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেছে বা খতিয়ে দেখেছে। এবং খতিয়ে দেখার পর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 2016 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার ওএমআর শিটের সফট কপি কম্পিউটারের মধ্যে ছিল। সেই সফট কপি এখন এসএসসির হাতে এসেছে। এই সফট কপি আপনারাও দেখতে পারবেন। যারাই 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন তারা পাশ করেছেন কি করেননি, তাদের ওএমআর শিট, এই সব কিছু 2016 সালের সেই রোল নাম্বার যদি আপনাদের কাছে থাকে, অ্যাডমিট কার্ডটা যদি এখনো যত্ন করে রেখে দিয়ে থাকেন, তাহলে আপনারাও কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন যে কারা সাদা ওএমআর শিট জমা দিয়েছিল এবং কারা সত্যি সত্যি পড়াশুনো করে ওএমআর শিট ফিল আপ করে জমা দিয়েছিল। সুতরাং এইবারে আস্তে আস্তে দুধ কা দুধ পানি কা পানি এই জায়গাটায় আসতে চলেছে। এবং এই ব্যাপারটা যখনই আসবে, তখন স্বাভাবিকভাবেই যারা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের নাম সামনে আসবে। এবং তাদের নাম যখন সামনে আসবে, তারা কি আর ছেড়ে দেবেন? তারা কি আর বলবেন না? সুতরাং বেনিফিট অফ ডাউটের জন্য যাদের যাদের চাকরি চলে গেছিল, তারা কিন্তু আবার আশার আলো দেখছেন, আবার নতুন করে তারা চাকরি ফিরে পাওয়ার আশা করছেন। এবং ক্যাবিনেট মিটিং গুলো যে পরপর হচ্ছে, সেখানেই কিন্তু একের পর এক দুর্নীতির ফাইল খোলা হচ্ছে। কারণ সেই ফাইল থেকেই একে একে তৃণমূলের অপকর্মের উদাহরণ বেরিয়ে আসছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে বুলডোজার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। প্রথমত, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে একটি ব তৈরি করেছিলেন, বিশ্ব বাংলার লোগো, ভারতের যে সরকারি লোগো, যেটা অশোক স্তম্ভ, যেটা সারা ভারতে আমরা সরকারি চিহ্ন হিসেবে মান্যতা পায়, সারা ভারতে আমরা চিনি,
সেই সরকারি চিহ্নটাকে একদম ছোট্ট করে ওপরে থাকতো, বড় করে চিহ্নটা থাকতো একটা ব, সেই ব থাকতো সমস্ত সরকারি কাজের খাতায়, সমস্ত নথিতে, সব জায়গায়। এমনকি আপনার আমার পাড়াতেও তাকালে আপনারা দেখতে পাবেন কোনো কিছু নেই, কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে হাতির সুরের ওপর একটা ব ঘুরছে, হঠাৎ করে কথা নেই, বার্তা নেই, একটা ফোয়ারার মধ্যে একটা রকম অদ্ভুত বিশ্ব বাংলার ব। সায়েন্স সিটিতে ওরকম একটা বিশ্ব বাংলার ব রয়েছে। সায়েন্স সিটিতে খানিক দূরে গেলে ভারতী ক্রীড়াঙ্গনের সামনে সেই বিখ্যাত কোমরের ওপর হঠাৎ করে একটা ব, আর দু পায়ে দুটো ফুটবলে, যে কি অদ্ভুত চিজ তা তো কেউ জানি না আমরা, কিন্তু এই সমস্ত মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ছিল সেই সময়কার। কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই ব ডিজাইন করেছিলেন এবং এই ব নাকি ফ্রি অফ কস্ট তিনি ব্যবহার করতে দিয়েছেন। অথচ অদ্ভুত বিষয়, এই বয়ের প্রোপ্রাইটারের নাম হিসেবে রেজিস্টার্ড রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অর্থাৎ কত বড় চালাকি পিসি আর ভাইপো মিলে করেছে আমাদের সাধারণ মানুষের সঙ্গে 15টা বছর ধরে, যে পিসি বলছে যে আমি এটা নিজে বানিয়েছি, ছবি এঁকেছি, এটা আপনারা আপনাদের মতো ইউজ করুন, আমার কোনো টাকা লাগবে না, আমি এটা বিনা পয়সায় ইউজ করতে দিচ্ছি। আর ভাইপো সমস্ত সরকারি জায়গায় এই ব লাগিয়ে রাখার ফলে যে কোনো জায়গা থেকে, সরকারি টাকা মানেই তো কোটি কোটি হাজার কোটি টাকার হিসাব, সেখান থেকে কত হাজার কোটি টাকা যে ইতিমধ্যেই ভাইপোর পকেটে ঢুকেছে তার তো কোনো ঠিকানাই নেই। একদিকে দেখুন বিভিন্ন জায়গাতে যেখানেই যান রেশন দুর্নীতি, চাল চুরি, গম চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু পাচার, কয়লা পাচার, চাকরি চুরি, মিড ডে মিলের খাবারের যে টাকা, মিড ডে মিলের জন্য চালের টাকা, সেই টাকা চুরি। এই সর্বস্তর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনা, যেখানেই যাই আছে, এই সর্বস্তর থেকে শুধু চুরি চুরি আর চুরি। এই চুরির টাকা তো আছেই, কিন্তু ওই যে টাকার যদি একবার নেশা লেগে যায় তাহলে সে নেশা আর কিছুতেই ছোটে না, আরো টাকা চাই। তাই সেই আরো টাকা চাওয়ার ধান্দায় এই ভাইপো বাবাজি করেছেন কি, পিসিমার আঁকা ওই ছবি সেটাকে নিজের নামে প্রোপ্রাইটার হিসেবে রেজিস্টার করে নিয়েছেন। ফলে যত সরকারি জায়গাতেই এই ছবি, এই লোগো লাগছে, সেই সব জায়গা থেকে টাকা এসে ঢুকছে আপনা আপনি ভাইপোর অ্যাকাউন্টে। তাহলে ভাইপো কেন চোখের অপারেশন করাতে বিদেশে যাবেন না, ইউএসএ যাবেন না? কিন্তু কেন ভাইপো এই স্বাস্থ্যসাথী কার্ডে আজ অব্দি একদিনও এখানে চোখের অপারেশন করালেন না? ভাইপোর বেড়াতে যাওয়া মানেই দুবাই, বেড়াতে যাওয়া মানেই ইউএসএ, আর সাধারণ মানুষ এখানে ধুকে ধুকে মরলো। ভাইপোর যে পরনের চশমা, পরনের টি শার্ট, পরনের জিন্স, পরনের জুতো, এর এক একটার দামে একটা মানুষের 1 মাসের স্যালারি হয়ে যায়, বা তার থেকেও বেশি হয়তো তাদের দাম। 2-3 মাসের স্যালারি মিলিয়ে হয়তো একটা চশমা হয়, হয়তো 3 মাসের বা 6 মাসের স্যালারি মিলিয়ে একটা জামা হয়। এই রকম সব দামি ব্র্যান্ডেড ছাড়া ভাইপো পরেন না, ভাইপো পরেন না, ভাইপোর বউ পরেন না। এখন তো আবার ভাইপোর বউকে নিয়েও সমস্যা, কারণ ভাইপোর বউ যে আসলে নারুলা নাকি অন্য কেউ, কারণ ভাইপোর বউয়ের যে বাবার নাম সেখানে 2 জায়গায় 2 রকম নাম, বুঝুন ঠেলা। কত রকম স্ক্যাম যে এনারা ফেঁদে রেখেছেন নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদের পয়সা আয়ের জন্য, তা তো মা গঙ্গাই জানেন। এবার শুধু এইটুকু নয়, নতুন করে পিসির এক নতুন নাটক শুরু হয়েছে। এই নাটকও আপনারা দেখেছেন। এতদিন পর্যন্ত বলছেন আমি হারিনি, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, ইতিমধ্যেই আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম যে উনি যদি আমাদের ফিনিক্স নিউজের জন্য একটা ইন্টারভিউ দেন। তো তাতে তার বক্তব্য ছিল তারা হারেননি, তাদেরকে জোর করে হারানো হয়েছে। এখন জোর করে হারানো কিভাবে সম্ভব? তাদের বক্তব্য, যেটা বারবার তৃণমূলের সকলে বলে রাখছেন, যে আমরা ন্যারেটিভ তৈরি করে রেখেছি, সাধারণ মানুষ থেকে মিডিয়া থেকে সবাই নাকি একটা ন্যারেটিভ তৈরি করে রেখেছে যে ওনারা হেরে গেছেন। আসলে ওনাদেরকে জোর করে হারানো হয়েছে, তার কারণ ইভিএম হ্যাক হয়েছে। তো আমি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, ইভিএম হ্যাক হয়েছে আজকে 2026 সালে না হয় এই কথা বলছেন, কিন্তু এর আগে বারবার যখন জিতে এসেছেন তখন তো একবারও বলেননি ইভিএম হ্যাক হয়েছে, তখন যে অন্যরা যদি এই কথাই বলতো। তো আমাকে তখন এই প্রশ্নের উত্তরে তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি বলুন কি করে সম্ভব 207টা সিট বিজেপির পাওয়া কি করে সম্ভব, যেখানে বিজেপি গতবার পেয়েছিল যে 70টা সিট, সেখানে দাঁড়িয়ে এবারে তৃণমূল 80টা সিট পেয়েছে, কিন্তু বিজেপি পেয়ে গেল একেবারে 207টা সিট। এটা কখনো সম্ভব? মুখ্যমন্ত্রী মানে যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নাকি মারধর করা হয়েছে, তাকে পিছনে মারা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেটা বলেছেন। তো সেখানে দাঁড়িয়ে আজকে কি করে 207 হয়ে গেল? আমার হঠাৎ করে মনে এসে গেছিল, ভাবছিলাম বলে ফেলি
যে কি করে এসেছে জানেন? ওই যে ছু কিত 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 কিত, যেরকম আপনি বলেছিলেন সেই লোকসভাতে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে আপনি বলেছেন তাতে সবাই হেসেছিল। তো ঠিক ওই রকম কিতকিত খেলতে খেলতে বিজেপির যে সিটের সংখ্যা সেটা বাড়তে বাড়তে 207-এ গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু বলতে গিয়ে বললাম না, তার কারণ ওনার শব্দ চয়নটা ঠিক যেরকম ছিল সেই শব্দ চয়ন তো আমি করতে পারবো না। আর হাজার হলেও তিনি মানে একজন সম্মানীয় সাংসদ, এবং দ্বিতীয়ত তিনি বয়োজ্যেষ্ঠ, সে কারণে তার সঙ্গে আর ওই মস্করাটা আমি করতে গেলাম না। কিন্তু এখনো পর্যন্ত তারা এই মূর্খের স্বর্গে বাস করছেন যে তারা হারেননি, তাদেরকে জোর করে হারানো হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা ওই স্লোগান নিয়েই মেতে আছেন, হাম হোঙ্গে কাময়াব। কি করে কাময়াব হবেন তা তারাই জানেন। তো এবারে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ট্রিক্স খাটিয়েছেন। তিনি কি করলেন? তিনি এতদিন পর্যন্ত নাকি মুখ্যমন্ত্রী তো ছিলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি আর অন্য কোনো কাজ করতে পারেননি। এখন তিনি হঠাৎ করে উকিলের বেশে হাজির হলেন হাইকোর্টে। কি ব্যাপার? না জনস্বার্থ মামলা। কেমন জনস্বার্থ? না ভোটের পরে নাকি বিশাল খুনোখুনি চলছে, ভোটের পরে মারাত্মক নাকি মানে রুদ্র রূপ দেখাচ্ছে নতুন সরকার, বিজেপি সরকার, এবং প্রচন্ড খুনোখুনি চলছে, খুনোখুনি করছে, জেলায় জেলায় খুন করছে, তৃণমূল কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, এসব বললেন। একই সঙ্গে যখন দেখা গেছে যে তপসিয়া এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার জন্য বুলডোজার দেওয়া হচ্ছে, সেখানে সাধারণ মানুষ, যেমন সেখানকার যারা বাসিন্দা, তারা অনেকেই এতদিন পর্যন্ত গত সরকারের বদান্যতায় তারা অনেক কাণ্ড ঘটিয়েছেন, তারা সেই জায়গাটাকে প্রায় মিনি পাকিস্তান তৈরি করে ফেলেছেন। সেই সরকারের একজন মন্ত্রী সেই সময় ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি তো বলেইছিলেন এটা মিনি পাকিস্তান। তো সেই মিনি পাকিস্তানে তাদের নিজেদের ইচ্ছা খুশি মতো আমরা যা খুশি তাই করি, শুধু তার খুশিতে চলি, এই হিসাবেই চলতো। কিন্তু এখন তো সেই হিসাব চলবে না, এখন চলতে হবে সম্পূর্ণ সংবিধানের হিসাবে, এবং সেই সংবিধানের হিসাব ধরেই বুলডোজার এনে অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে এখন তিনি জনস্বার্থ মামলায় নেমেছেন। তিনি বলছেন দেখুন কি অত্যাচার চলছে, দেখুন কি অত্যাচার চলছে। এবং যেই না মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, পৌঁছলেন হাইকোর্টে, সঙ্গে সঙ্গে একেবারে চোর 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 স্লোগান, তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান। এবার ভেবে দেখুন, এতগুলো মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মসনদে বসেছেন, এই এতজন মুখ্যমন্ত্রীর মধ্যে কজন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে এই অর্থে চোর চোর স্লোগান শুনেছেন? মুখ্যমন্ত্রীকে দেখে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে এইভাবে চোর চোর স্লোগান কে দিয়েছেন? অনেকেই অনেক রকম দোষ করেছেন, অনেক রকম ভুল করেছেন, কেউই ভুলের ঊর্ধ্বে নন, কিন্তু তারপরেও কোনোদিন শুনেছেন জ্যোতি বসুকে ঘিরে কেউ চোর চোর স্লোগান দিয়েছে? জ্যোতি বসুর আমলে তো প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল, কিন্তু কোনোদিন কেউ জ্যোতি বসুকে চোর চোর স্লোগান দিতে পারেনি। বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে দলমত নির্বিশেষে সকলে সম্মান করেন। সেই বুদ্ধদেব ভট্টাচার্য যিনি মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানেও কিন্তু উপস্থিত ছিলেন সৌজন্যর জন্য, অথচ এই একটি মাত্র মুখ্যমন্ত্রীকে দেখা গেল যিনি সৌজন্যের ধার তো ধারেনি না, উপরন্তু কিভাবে মানুষকে আরো বেশি বিভ্রান্ত করা যায় সেই কাজটাই করে চলেছেন। সুস্থ রাজনীতির বা সৌজন্যের রাজনীতির যে একটা নজির তৈরি করছেন বর্তমান যারা শাসক, যে বিজেপি সরকার, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি কাজ করেছিলেন, বা মুখ্যমন্ত্রী থাকার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছিলেন, বিরোধী নেত্রী থাকাকালীন তিনি কি কি কাজ করেছিলেন, বিধানসভা ভাঙচুর করা, এই কাণ্ড তো তিনি কম করেননি, তিনিও কম দাগি নন। সংবিধান মানছে না, এই গভর্নমেন্ট মাস্ট বি স্যাক, এই গভর্নমেন্ট মাস্ট বি স্যাক। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাবলিকের জায়গায় এসে বলছি। তো আজকে যখন দেখা যাচ্ছে যে একের পর এক সমস্ত বিধায়করা শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করছেন সুন্দর করে সবাই মিলে, বা দলমত নির্বিশেষে বিরোধীকে শাসককে সেসবের ঊর্ধ্বে গিয়ে সবাই সৌজন্য দেখাচ্ছেন, সৌহার্দ্য দেখাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রী কি করছেন?
তিনি মানুষের মধ্যে আবার একটা মানে রোষানল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি নির্বাচিতা সদস্যা अस्मि ईश्वरस्य शपथं स्वीकरोमि यत् अहं विधि द्वारा स्थापितं भारतस्य संविधानं प्रति श्रद्धां सत्तां निष्ठां च रक्षिष्यामि। अहं भारतस्य प्रभुतां আমি রিতেশ তেওয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি দীপাঞ্জন চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে সত্য নিষ্ঠার সহিত যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করছেন? তিনি নতুন করে কি করে মিডিয়ার চোখে লাইমলাইটে থাকা যায় সেই কাণ্ডটি আবার করার চেষ্টা করে, মানে চিপ পাবলিসিটি যাকে বলে। প্রাক্তন হওয়ার ইচ্ছা তার একেবারেই নেই, সেই কারণে এইসব চিপ পাবলিসিটি করে তিনি এখনো পর্যন্ত লাইমলাইটে থাকতে চাইছেন। এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে তার যে বাড়ি বা তার যে ব্যক্তিগত নিরাপত্তা সেটার কিন্তু পরিমাণ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কারণ শুভেন্দুবাবু খুব ভালো করে জানেন যে দলকে হয়তো বারণ করা হলো, দলের কর্মীদের হয়তো বাধা দেওয়া হলো যে না আপনারা সৌজন্য দেখান, আপনারা একেবারেই কিন্তু প্রতিহিংসা দেখাবেন না, বদলা নয় বদল চাই। কিন্তু সবাই তো আর বিজেপি দলটা করে না। সাধারণ মানুষ যারা দলমত নির্বিশেষে রাজ্যের মানুষ হিসেবে এতদিন পর্যন্ত এই পিসি ভাইপোর অত্যাচার সহ্য করে গেছে, তারা কেন মানবে? প্রাক্তন মাননীয়া যদি মবের হাতে পড়ে যান এবং এই 15 বছরে যা যা উনি ক্ষতি করেছেন, যা যা মানুষের ওপর অত্যাচার করেছেন তিনি এবং তার ভাইপো, এর যদি বদলা তারা নিতে শুরু করে তাহলে তো বিপদ হয়ে যাবে। এক সেকেন্ড মানে একটা মিনিটও সময় লাগবে না। এই যে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন, নিজেরই রাজ্যে নিজে ধর্ণা মঞ্চ বানিয়ে সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে একটা কমিউনিটি যদি জোট বাঁধে না 1 মিনিটে দেবে 12টা বাজিয়ে। তো এখন আর একটা কমিউনিটি জোট বেঁধেছে এবং সেই কমিউনিটি যদি জোট বাঁধে না তাহলে সে শুধু আর মুখ্যমন্ত্রী তো নয়, বিরোধী দলনেত্রী থাকার মতো জায়গাটুকুও রাখে না। সেটাও তো এখন বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কোন সাহসে তিনি চলে গেলেন এই সমস্ত উকিলের জোব্বা পরে হাইকোর্টে গিয়ে এত বড় ড্রামাবাজি করতে। কিন্তু ড্রামাবাজি করলেও সুবিধা হলো না, কারণ বার কাউন্সিল অফ ইন্ডিয়া তারা এই ড্রামাবাজিকে মোটেই সহজভাবে নিচ্ছে না। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, একটা রীতিমতো একটা লম্বা চিঠি পাঠানো হয়েছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে। সেখানে চিঠি পাঠিয়ে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই বার কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন কিনা, অথবা এখানে অনেকগুলো নিয়মাবলী থাকে, যখন মুখ্যমন্ত্রী থাকেন তখন তাকে নিজেকে পদত্যাগ মানে সেই বার কাউন্সিল থেকে নিজের সদস্যপদ ছাড়তে হয়, পরে আবার অ্যাপিল করতে হয় যদি তিনি আবার প্র্যাকটিসে ফিরতে চান। এই সমস্ত কাজগুলো তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে করেছেন কিনা, নাকি শুধুমাত্র এই একটা ওই গিমিক করার জন্য, শুধুমাত্র লোক দেখানোর জন্য একটা কালো কোট পরে এসে দাঁড়িয়ে পড়লেন একটা পাবলিক স্পেসে এবং সেখানে লোকজন একেবারে ক্ষিপ্ত হয়ে তাকে চোর চোর বলে স্লোগান দিয়ে উঠলো, এই বিষয়টাও খতিয়ে দেখতে হবে। সে বিষয়ে সন্দিহান বার কাউন্সিল অফ ইন্ডিয়া, সে বিষয়ে সন্দিহান, এবং সেই কারণেই এত লম্বা 2 পাতার চিঠি পাঠানো হয়েছে। এবং সেখানে যখন এত বছর ধরে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কাণ্ড কারখানা ঘটিয়েছেন, যেভাবে হিন্দুদেরকে পিষেছেন, যেভাবে মুসলিমদের তোল্লাই দিয়েছেন, যেভাবে মেয়েদের সম্মানকে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, এই বিষয়গুলো সাধারণ মানুষ কেউ ভোলেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন খুব ভেবেচিন্তে বাইরে বেরোনো উচিত, কারণ যদি সাধারণ মানুষের রোষানল তার উপরে একবার পড়ে যায় তিনি তো আর খুঁজে পাওয়া যাবে না তাকে। এমনিতেই তো চেহারার এই হাল হয়েছে,
এবার যদি সাধারণ মানুষ তার উপরে প্রতিহিংসা পরায়ণ হয়ে ছুটে আসে, কোথায় যাবেন তিনি? এই কারণেই, ঠিক এই কারণেই, যাতে তাকে কোনো রকম ভাবে এইভাবে এত সহজে তিনি পার না পেয়ে যান, তার সমস্ত অপরাধের হিসেব একেবারে সঠিকভাবে সুচারুরূপে আইনের প্রতিটা আইনি মতে বিচার করা হবে, এবং এখান থেকে যাতে তিনি পালাতে না পারেন, তার যেন প্রথম থেকে তিনি এবং সাধারণ মানুষের হাতে যদি তার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূলের কাছে এই বিষয়টা আর একটা নতুন ইস্যু হয়ে যাবে। তৃণমূল তো সবসময় মৃতদেহের রাজনীতি করতে ভালোবাসে, সেখানে দাঁড়িয়ে যদি দলের সুপ্রিমোর কোনো ক্ষতি হয়ে যায়, কিছুই না হোক, অন্তত হাত পা ভাঙলো, মাথা টাথা ফাটলো, এবং সত্যিকারের ফাটলো, অন্যান্য বারের মতো নাটক করা ফাটা নয়, সত্যি যদি মানুষ তার হাত পা ভেঙে দেয় বা মাথা ফাটা ফাটিয়ে দেয়, এরকম কিছু যদি হয়, তাহলে তারা এখন কি করবেন? ভিকটিম কার্ড খেলবেন, যে দেখুন সেই না মাত্র সরকারে আসলো বিজেপি, সঙ্গে সঙ্গে এইরকম ভাবে আমাদের ওপর অত্যাচার শুরু করেছে, দলের সুপ্রিমোর মাথা পাঠিয়ে দিল, দেখুন আপনারা বিচার করুন কি হয়েছে। এই কথাটা যাতে তারা বলতে না পারেন, এই কথাটা বলে যাতে ভিকটিম কার্ড প্লে করতে না পারেন, সেই কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে সুরক্ষা ব্যবস্থা, সেটাকে আরো জোরদার করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। কারণ বর্তমান মুখ্যমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ মানুষ, শুভেন্দু অধিকারী অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ, যিনি জানেন যে কোন চালে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ম্যানিপুলেট করে খেলা ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন, কিন্তু সেটা তিনি হতে দেবেন না। সেই কারণে তিনি এই কাণ্ডটা করলেন। আজকে যখন গোটা রাজ্য জুড়ে একের পর এক নতুন যে মন্ত্রিসভার পক্ষ থেকে বিভিন্ন রকম ওথ নেওয়া হচ্ছে, শপথ নেওয়া হচ্ছে, বিভিন্ন রকম আশ্বাস দেওয়া হচ্ছে, যেমন এতদিন পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন যিনি স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, পুলিশ মন্ত্রীও ছিলেন, তিনিই বলেছিলেন যে মহিলাদের এত রাত্রে বেরোনোর দরকার কি, নাইট ডিউটি না করলেই তো হলো, রাত্রি 8টার পর মহিলাদের বাইরে থাকা উচিত নয়। সেখানে দাঁড়িয়ে বর্তমান যিনি নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে মেয়েরা যতক্ষণ ইচ্ছা, যখন ইচ্ছা, যে সময়ে ইচ্ছা তারা বাইরে থাকতে পারেন, তারা বাইরে থেকে যা প্রাণে চায়, যা ইচ্ছে সেটা খেতে পারেন, যেরকম পোশাক পরবার ইচ্ছা হয় তাও পরতে পারেন। তাদের সুরক্ষার দায়িত্ব রাজ্যের, তাদের সুরক্ষার দায়িত্ব এই রাজ্য সরকারের। আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে সেই পোশাক পরবেন, আর যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলবে না আপনাকে কি পরতে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। মন খুলে খোলা আকাশের নিচে বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নেই, স্বাধীনতার নিঃশ্বাস। এবং আরেকটাও সুখবর, এতদিন উইমেন হেল্পলাইন নাম্বার ছিল না, আমরা বহুবার বলেছিলাম, তাই খুব শীঘ্রই 181 উইমেন হেল্পলাইন নাম্বার আমরা চালু করতে শুরু করেছি, চালু করব খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র। এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় আপনি সমস্যায় পড়েছেন, সেই আপনার পজিশন, লোকেশন সঙ্গে সঙ্গে সেই থানার যে আমার সংকল্পপত্রে, সেখানে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে, সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। সুতরাং আপনি যে থানার সব থেকে কাছে, সেইখানে জিও ট্যাগিংয়ের মাধ্যমে সেই থানায় খবর পৌঁছে যাবে যে ইমিডিয়েটলি আপনার কাছে যেন হেল্প পৌঁছে যায়। তাই আমার সমস্ত মা বোনেরা, আমার সমস্ত মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, মা মনসা, মা জগদ্ধাত্রীরা আর মরাল পুলিশিং আপনাদের কেউ করবে না। ভালো থাকবে। তাতে সুরক্ষার দায়িত্ব তারা নিজেরা নেবেন না, রাজ্য সরকার নেবে। এবং তিনি একটা হেল্পলাইন নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছেন, সেই হেল্পলাইন নাম্বারে কোনো মেয়ে বিপদে পড়লে ফোন করলে সঙ্গে সঙ্গে সামনের থানা থেকে এসে তাকে হেল্প করা হবে বা তার জন্য যা ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন যে কোনোভাবে তোলা চলবে না, তোলাবাজি একদম বন্ধ। সাধারণ মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন।
সাধারণ মানুষ বলছে পুলিশকে, তুমি কোন থানা, দেখাও দেখি তোমার ছবিটা তুলি, কোন থানা তুমি? তোলা তুলতে এসেছো? এইসব তোলাবাজি আর চলবে না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তোলা আর চলবে না। পুলিশ মানুষকে কি ধমকাবে? মানুষ পুলিশকে ধমকাচ্ছে। কারণ এত বছরের পুরনো তোলাবাজির রোগ, সেটা তো এত সহজে যাবে না। কিন্তু সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, কিন্তু এইবার খড়কুটো পেয়েছে বাঁচার জন্য। এবার তাই যারা নীতিভ্রষ্ট পুলিশ, যারা এখনো পর্যন্ত পুলিশের উর্দি গায়ে চাপিয়ে মানুষের উপকারের বদলে, মানুষের প্রোটেকশনের বদলে মানুষের থেকে তোলাবাজি করতে ব্যস্ত, গুন্ডাগিরি করতে ব্যস্ত, এবার মানুষ উল্টে তাদেরকেই ভয় দেখাতে শুরু করেছে। রীতিমতো এসব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো। যবে থেকে এই 15 বছরের কুশাসনের পতন হয়েছে, তারপর থেকে মানুষের মধ্যে কেমন ভাবে একটা নিঃশ্বাস ছেড়ে বাঁচার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিভাবে সাধারণ মানুষ খোলা মনে বাঁচতে পারছে। সাধারণ মানুষের কাছে কিন্তু এই সরকার খুব ভরসার সরকার। ইতিমধ্যেই আমরা জানি যে মেসি কাণ্ডে অভিযুক্ত অরূপ বিশ্বাস, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি যে কোথায় আছেন, কোথায় যে মুখ লুকিয়েছেন কেউ জানে না। এবং এই মেসি কাণ্ডে যাকে ফাঁসানো হয়েছিল শতদ্রু দত্ত, সেই শতদ্রু দত্ত তিনি একের পর এক ভিডিও এবার প্রকাশ করছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি বারবার চেষ্টা করছেন মেসি কাণ্ডে, যখন মেসিকে জড়িয়ে ধরছে অরূপ বিশ্বাস, সেখানে তিনি বারবার বারণ করছেন যে না এটা করবেন না, কিন্তু অরূপ বিশ্বাস বলছেন এটা আমার মাঠ, আমি বুঝবো, তোমার কথা শুনবো। এবং তারপরে যে অরূপ বিশ্বাস, এই বাঙালির লজ্জা, গোটা বাংলার কলঙ্ক, ক্রীড়াপ্রেমীদের কলঙ্ক যে অরূপ বিশ্বাস, তিনি এখন মুখ লুকিয়ে কোন গর্তের মধ্যে ঢুকে আছেন কেউ জানে না। তিনি হঠাৎ করে ক্রীড়া মন্ত্রী, ক্রীড়া কথাটা লেখবারও তাদের শিক্ষা দীক্ষার যোগ্যতা নেই। একটা সাদা পেপারের মধ্যে মাননীয় দিদি বলে লিখে একটা দিয়ে দিলেন, তার একটা লেটার হেড পর্যন্ত নেই। সেখানে তিনি নাকি পদত্যাগ করছেন। এবং এই সময় এই ডামাডোলের জন্য কাকে গ্রেফতার করা হলো না? শতদ্রু দত্তকে। কিন্তু এই শতদ্রু দত্ত কলকাতা ছাড়া দিল্লিতে এবং আহমেদাবাদে এবং মুম্বাইতে এই সব জায়গাতেই তো নিয়ে গেছিলেন মেসিকে। সেসব জায়গায় তো কোনো সমস্যা হয়নি। সেসব জায়গায় তো মেসি মাঠ কাঁপিয়ে খেলেছেন কচিকাচাদের সঙ্গে। সেখানেও তো বড় বড় সমস্ত নেতামন্ত্রীরা ছিলেন। কই, তারা তো এরকম বিশৃঙ্খলা তৈরি করেননি। তারা তো সুন্দর করে মেসিকে স্বাগত জানিয়েছেন, মেসি সেখানে নিজের জলওয়া দেখিয়েছেন। আর আমাদের কলকাতায়, আমাদের বাংলা, যেখানে ফুটবল অন্তপ্রাণ প্রচুর মানুষ আছে, তাদের কাছে মেসিকে নিয়ে এসে একই দুর্ভোগ পোহাতে হলো মেসিকে। মেসি, সুয়ারেজ, তাদের কি কষ্ট, কি অবস্থা হলো। সুয়ারেজের হাত কেটে গেছিল, হাতের ছাল উঠে গেছিল। তো এই সমস্ত ঘটনা দেখার পরেই মেসি বিরক্ত হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান, এবং তারপরেই যুব ভারতীতে যা ঘটার তা ঘটে। এবারে এই কাণ্ডের জন্য শতদ্রু দত্তের দোষটা কোথায়? তিনি এই বিষয়টাকে কন্ডাক্ট করেছিলেন। তিনি এই সমস্ত মানে মেসি যে কলকাতায় আসবেন এই ব্যাপারটাকে ঘটিয়েছিলেন তিনি আরো অন্যান্য জায়গায় মেসিকে নিয়ে গেছেন, সেখানে কোনো সমস্যা হলো না। একমাত্র কলকাতাতে সমস্যা হলো, ম্যানেজমেন্টের প্রবলেম হলো। তো সেই ম্যানেজমেন্টের দায় কি শতদ্রু দত্তের? এখন এই প্রশ্ন শতদ্রু দত্ত তুলছেন। এবং পরপর তিনি যে ভিডিওগুলো প্রকাশ করছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি কতটা চেষ্টা করেছিলেন মেসিকে এই সমস্ত নোংরামির হাত থেকে বাঁচাতে, কিন্তু তিনি পারেননি। কারণ এই যে কোট আনকোট আদেখলা কিছু মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীদের আদেখলা পানার জন্যই এই দুর্ঘটনাটা ঘটলো। এবং অকারণে শতদ্রু দত্তকে প্রায় 38 দিনের মতো জেলে কাটাতে হলো। তাহলে ভেবে দেখুন সেই মানুষটার পরিবারের ওপর থেকে বিনা কারণে কতটা ঝড় বয়ে গেছে। তো এইরকম আছে, শতদ্রু দত্ত অত্যন্ত নামজাদা একজন লোক, তাকে যদি এই দুর্ভোগ পোহাতে হয়, তাহলে সাধারণ মানুষকে কি না কি দুর্ভোগ পোহাতে হয়েছে। মোথাবাড়ি, ধুলিয়ান, বকটুই, সর্বত্র যে বোম বাঁধে শওকত মোল্লা, তাকে পর্যন্ত মুখ্যমন্ত্রী বলছেন শওকত আমার ডান হাত, জানার পরেও যে সে বোম বাঁধে। সেই মুখ্যমন্ত্রী বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি। যদি মুখ্যমন্ত্রীর মুখে এই কথা হয়, মুখ্যমন্ত্রী যদি এইভাবে গুন্ডা, বদমাইশ, ডন এদের মাথার উপরে হাত দিয়ে রাখেন, তাহলে রাজ্যটা যে একেবারে রসাতলে যাবে না
এটার তো কোনো মানে রাজ্য তো রসতলে যাবেই, রসতলে যাবে না এই সম্ভাবনা তো নেই। রাজ্যকে বাঁচানো কোনো মতেই সম্ভব নয়, এবং সেটাই হয়েছে 15 বছরে। সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে বিজেপি আজকে ক্ষমতায় এসেছে, এবং সেই কারণে দায়িত্বের ভারটাও বিজেপির ওপর অনেক বেশি। কিন্তু যেভাবে ডাবল ইঞ্জিন সরকার অন্যান্য রাজ্যে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, পরিবহন, শিল্প সব ক্ষেত্রে উন্নতি করে চলেছে, সেটা দেখার পর আমাদেরও আশা জাগছে যে সত্যি হয়তো ডাবল ইঞ্জিন সরকার এ রাজ্যেও যেগুলো ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোল করা এক হাতে, অন্য হাতে কিভাবে রাজ্যের উন্নতি করা যায় তার ব্যবস্থা করা, এই সমস্তটাই করবে। সুতরাং আমাদের আশায় থাকতে হবে, আমাদের পজিটিভ থাকতে হবে। এবার সুশাসন আসবে, এবার আচ্ছে দিন আসবে।